তো বাইসেন ড্রাগন উল্টোর পরে আরো 3টি পাখিকে নিয়ে কাজ করতে যাচ্ছেন। তার মধ্যে উলি ম্যামথ, তাসমানিয়ান টাইগার, ব্লু বার্ড। আমরা যদি তাসমানিয়ান টাইগার নিয়ে কথা বলি, তাসমানিয়ান টাইগার ক্যাঙ্গারু প্রজাতির প্রাণী। তাদের যেমন ক্যাঙ্গারুর একটি থলি থাকে পেটে বাচ্চা ক্যারি করার জন্য, তেমনি তাসমানিয়ান টাইগারের একটা থলি ছিল, সেটা হচ্ছে বাচ্চা ক্যারি করার জন্য। তাসমানিয়ান টাইগার 1936 সালে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তাসমানিয়ান টাইগার নিয়ে যে প্রধান চ্যালেঞ্জ, তাসমানিয়ান টাইগার নিয়ে যদি কাজ করতে হয় তাহলে বিজ্ঞানীদের নির্দিষ্ট একটা কৃত্রিম চড়াই বানাতে হবে তাসমানিয়ান টাইগারের জন্য। আমরা উলি ম্যামথের কথা যদি বলি, উলি ম্যামথ এশিয়ান হাতিদের সবচেয়ে কাছে রিলেটিভ, এবং উলি ম্যামথের সাথে এশিয়ান হাতিদের ডিএনএ 70 থেকে 90% পর্যন্ত মিলে। এশিয়ান হাতি সর্বোচ্চ সময় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে গর্ভধারণ করে। এশিয়ান হাতির গর্ভধারণ সময় হচ্ছে 22 মাস পর্যন্ত হয়। ব্লু বার্ডের কথা যদি বলি, ব্লু বার্ড অন্যান্য বার্ডের মতো ডিম পারে। তো ডিমকে ম্যানিপুলেট করা বিজ্ঞানীদের জন্য অনেক কঠিন একটা সাবজেক্ট হিসেবে কাজ করবে। 2023 সালে রুসেল বাইসেন একটি সেমিনার আয়োজন করে। এই সেমিনারের উদ্দেশ্য ছিল যে কোন প্রজেক্ট নিয়ে তারা আগে কাজ করতে পারে, ডি এক্সট্রিম প্রজেক্ট। তো সেখানে সেমিনারের সিদ্ধান্ত হয় যে ডায়ার উডকে নিয়ে, ওখানে ভেড়া এবং ইঁদুর জাতীয় প্রাণী থাকলেও কিন্তু ডায়ার উডকে নিয়ে প্রথম সিদ্ধান্তটা গ্রহণ করা হয়। ডায়ার উড পপ সংস্কৃতিতে খুব পরিচিত ছিল। ডায়ার উড শুধু গেম অফ থ্রোনসে না, আরো কিছু ভিডিও গেমসের চরিত্রে আমরা দেখতে পেয়েছি, যার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াটার ভিডিও গেমস, এমনকি ডানজিয়ান্স ভিডিও গেমস। তারা ডায়ারউড বেছে নেওয়ার কারণ হচ্ছে ডায়ারউড পশ্চিমা বা পপ সংস্কৃতির খুবই জনপ্রিয় একটা ক্যারেক্টার। আমরা গেম অফ থ্রোনস এবং বললাম যেটা অনেক ভিডিও গেমসে সেটা কি একটা ভালো ক্যারেক্টার হিসেবে রূপ পাই করেছে, এবং ডায়ারউড সবার কাছে একটা পরিচিত মুখ। ডায়ারউড যদি প্রথমে ডি এক্সট্রিম করা হয় তাহলে কিন্তু এটা সবার কাছে দ্রুত পরিচিতি লাভ করবে এবং প্রচার হবে। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে তারা প্রথম 2023 সালে সামারে এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেন, এবং 2024 সালে এই প্রকল্পের সফলতার মুখ দেখায়। দুটি ড্যারু জন্ম একই দিনে হয়। তাদের নাম রাখা হয় র্যামালুস এবং র্যামাস। তাদের নাম অনুকরণ করা হয় রোম শহরের প্রতিষ্ঠাতার নামে। জীবনের প্রথম কয়েকদিনে এই ড্যারু ছানাগুলো তাদের জন্মদাতা মায়ের দুধ খেয়েছিল, কিন্তু এই দুধে তাদের পিপাসার ও চাহিদা পূরণের যথেষ্ট ছিল না। অল্প সময় পরেই তাদের বোতল করে দুধ খাওয়ানো শুরু হয়। প্রযুক্তিগতভাবে এই দুটি ড্যারু ছানা একে অপরের ক্লোন, কারণ তাদের শরীরে কোষ একই ডিএনএ রয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, যেহেতু তারা যমজ, তবুও জন্মের পর থেকে তারা আলাদা আচরণ করছিল। রেমাস ছিল বেশ সাহসী আর রেমানো ছিল কিছুটা লাজুক। এটি খুবই অস্বাভাবিক নয়। যখন মানুষ ক্লোন শব্দটি শোনে তখন তারা ভাবে দুইজন ব্যক্তি একদম একরকম দেখবে, একরকম আচরণ করবে, কিন্তু বাস্তবে তা হয় না। ডিএনএ এক হলেও আচরণ আলাদা হতে পারে, ব্যক্তি আলাদা হতে পারে, কারণ পরিবেশ অনেক বড় একটা ভূমিকা রাখে। আপনি কোন পরিবেশে বড় হচ্ছেন সেটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি একই জিনও বিভিন্ন ব্যক্তির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে। তারা আলাদা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। কোন জিন চালু হবে আর কোনটি হবে না সেটি পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব। এটি বিলুপ্ত প্রাণীদের ক্ষেত্রে সত্য। কোনো প্রাণীর প্রকৃতি শুধু তার ডিএনএর উপর নির্ভর করে না। যদিও কোলোসাল বাইসেন্স এই প্রকল্পটিতে সফল হয়েছিল, কিন্তু এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গিয়েছিল প্রকল্প শুরু করার আগে। আমরা যদি প্রকল্প শুরু করার আগে চ্যালেঞ্জগুলোর কথা ভাবি, তাহলে উন্নত মানের ডিএনএ তাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তাদের কাছে শুধু কিছু ডিএনএ অ্যাভেলেবেল ছিল, যা তাদের জন্য যথেষ্ট ছিল না। এখন আমরা তাদের কাছে যে দুইটা অপশন ছিল, তার দুটো অপশনের মধ্যে হচ্ছে ওহিও নদীর তীরে শেরিডনে যে 13,000 বছর পুরানো ডায়রুট দাঁত পাওয়া গিয়েছিল সেটি, এবং গুয়াহাটিতে আমেরিকান ফলস রিজার্ভয়ারে যে ডায়রুট একটি পুলি পাওয়া গিয়েছিল যা 70,000 বছর পুরানো ছিল সেটি। এবং এই দুইটি মাধ্যমে তারা এমন কিছু ডিএনএ আবিষ্কার করেছিল যা তখনকার বিদ্যমান ডিএনএ থেকে 500 গুণ বেশি তথ্য নির্ভর ছিল। এই ডিএনএগুলোকে তারা ডায়াল উড এবং গ্রে উডের সাথে মিলিয়ে দেখে, এবং গ্রে উডের সাথে আশ্চর্যজনক বিষয় হচ্ছে গ্রে উড হচ্ছে ডায়াল উডের নিকটতম আত্মীয়। নিকটতম আত্মীয় যে ডিএনএ সেটার সাথে 99.5% ডিএনএ মিলে যায়, যার কারণে বিজ্ঞানীদের কাছে এটি সহজ হয়ে যায় যে তারা ডায়াল উড থেকে গ্রে উডের মাধ্যমে কিভাবে এটিকে ডি এক্সটিং করতে পারে। এখানে কিছু বিষয় এডিটিং করার ছিল, যেমন ডিএনএ কে এডিটিং করার ছিল 14টি বিষয় এডিটিং করা ছিল। তার মধ্যে হচ্ছে যে ডায়াল উডের মাথা, পশম, চোখ এবং তার শরীরের অবস্থান কেমন হবে। এবং তারা 14টি বিষয়ে 20টি জায়গায় এডিটিং করে, এবং সেটি একটি দুটি কুকুরের গর্ভাশয়ে সেটিকে পুশ করে। কুকুরের গর্ভাশয়ে পুশ করার পর 2024 সালের 1 অক্টোবর সেগুলোকে সিজারের মাধ্যমে জন্ম দেওয়া হয়, কারণ ডায়ার উল্পের বাচ্চাগুলো যেগুলো তারা একই দুটো কুকুরের গর্ভাশয়ে ছিল, কিন্তু তারা সাইজ এবং ওজন বেশি ছিল, যার কারণে কুকুরের স্বাস্থ্যের কথা চিন্তা করে বিজ্ঞানীরা তাদেরকে সিজারের ব্যবস্থা করে, এবং দুটাই ডায়ার উল্ফ সুস্থভাবে জন্মগ্রহণ করে। যেখানে এখানে একটা বিষয় ছিল,
তারা ওই যে গর্ভধারণ করেছিল কুকুরগুলো সেইগুলো দুধ পান করে বড় হচ্ছিল, কিন্তু তাদের জন্য সেটা এনাফ ছিল না। তখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে না, এদেরকে আলাদা ফিডারের ব্যবস্থা করতে হবে বোতলজাত দুধে, এবং তাদেরকে আলাদা ফিডিং করানোর ব্যবস্থা করা হবে, এবং তারা আস্তে আস্তে বড় হলো। সেগুলোকে 10 ফুট উচ্চ সুরক্ষা বেড়া এবং ড্রোন নজরদের মধ্যে রাখা হবে, আর কেবল কিছু বিলিনিয়ার মাঝে মাঝে এদের সাথে দেখা করার অনুমতি পাবে। শেষবার মতো ভাবুন এই ডেয়ার উল্ফগুলোর দৃষ্টিকোণ থেকে, এখন তাদের এমন বয়স যখন তাদের মা বাবা তাদের শিকার শেখাতো, কিন্তু তাদের মা বাবা নেই, তারা কখনো অন্য নেকড়েও দেখেনি, তাদের পুরো জীবন একটি নিয়ন্ত্রিত পরিবেশে কাটবে যা বিলুপ্ত ডায়ের উল্পের জীবনধারা থেকে একেবারেই ভিন্ন। 10 থেকে 20 বছর পর যখন এই ডায়ের উল্পগুলো মারা যাবে, তখন সম্ভবত বোকারুর মতো এটি হবে দ্বিতীয় প্রজাতি যেটি দ্বিতীয়বার বিলুপ্ত হবে। বৈজ্ঞানিকভাবে এটি নিঃসন্দেহ একটি গুরুত্বপূর্ণ অর্জন, কিন্তু এর জন্য যে সমালোচনা হচ্ছে সেটি যুক্তিসঙ্গত, কারণ ডি এক্সটিংশন প্রকৃতি অর্থ শুধুমাত্র কোনো প্রাণীকে ফিরিয়ে এনে ছবি তোলার বস্তু বা বিনোদনের জন্য ব্যবহার করা নয়। এর অর্থ হচ্ছে সেই প্রাণীকে আবার পৃথিবীতে এবং তার ইকোলজিতে একটি স্থান দেওয়া। গ্রুপের জেনোম ব্যবহার করে যে এডিটিং গুলো করা হয়েছিল, সেই এডিটিং বা প্রযুক্তির মাধ্যমে করা হয়েছিল, সেই প্রযুক্তির নাম হচ্ছে CRISPR কেস 9। CRISPR কেস 9 যে নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমাকে আলাদা একটা ভিডিও বানাতে হবে। CRISPR কেস 9 এটি আবিষ্কার করেছিলেন ফ্রান্সের বিজ্ঞানী এমোনিয়াল চার্পিয়েন্টার এবং আমেরিকান বিজ্ঞানী জেনিফার ডাউলেনা। এই দুই বিজ্ঞানী এই প্রযুক্তির কারণে তারা রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই প্রযুক্তি ব্যবহার করে গ্লোবাল বায়োসায়েন্স গেউলফের 14টি জিনে 20টি পরিবর্তন এনেছিল, এবং হাজার হাজার কোষ তারা বৃদ্ধি করেছিল, এবং এর মাধ্যমে জন্ম নেয় সকল পথে ডায়ের উড। নির্ভর করে তার মা এবং তার আশেপাশের যত্নকারের উপর, এমনকি খাবার, পরিবেশ এবং পানির উপরও। আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি, তার শরীরের মাইক্রোভেজের উপরে এটি ডিপেন্ড করে। একটি পানিকে পানি করে কিন্তু অনেকগুলো বিষয় একসাথে কাজ করে। যাই হোক, আমরা মূল গল্পে ফিরে আসি। 30শে জানুয়ারি 2025 এই দিনে খালেসি জন্মগ্রহণ করে। আপনাদের কি খালেসির কথা মনে আছে? প্রথম ভিডিওতে আমি বলেছিলাম খালেসি। খালেসি হচ্ছে সে ডায়ালুস, এটি একটি ফিমেল ভার্সন ডায়ালুস। এই কোম্পানির প্রতিষ্ঠাতা বেন লেন বলেছেন যে আর মাত্র 3 থেকে 5টি ডায়ালুসের জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হবে, এরপরে আর কোনো ডায়ালুসকে তারা প্রজনন করার অনুমতি দিবে না, বা তারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করবে না। উইলি ম্যামথ তখনকার সময়ে সাইবেরিয়ান তৃণভূমি বজায় রাখতে সাহায্য করতো, এবং ইকোসিস্টেম একটি অবিচ্ছেদ্য অংশ ছিল। আসল প্রশ্ন হলো, যদি ডায়ারগুলোকে আবার ফিরিয়ে আনা হয়, তাহলে সেটি আমাদের বর্তমান ইকোলজিতে কি তার কোনো স্থান আছে? যারা এটিকে সমর্থন করে তারা মনে করে আমাদের বর্তমান বড় শিকারি প্রাণীর অভাব রয়েছে, এবং ডায়ারগুলোকে যদি আমরা আবার প্রকৃতিতে বা আমাদের ইকোলজিতে ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের ইকোলজিতে একটি অবদান রাখতে পারে। কিন্তু যেখানে যেখানে তারা আগে বসবাস করতো, এখন এখানে প্রশ্ন হলো, যে কোম্পানি তাদেরকে আবার ফিরিয়ে আনলো, তারা কি আসলে এটা তৃণভূমিতে ছাড়ার জন্য ফিরিয়ে এনেছে? আসলে এমনটি নয়। অনেকে মনে করেন এটি পিছনে একটি ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে, এবং তাদেরকে একটি সংরক্ষণ করে রাখা হবে। যেমনটি আগেই বলেছিলাম আমি, এখন একটি বেসরকারি কোম্পানি যখন কোটি কোটি ডলার খরচ করে এটিকে আবার ফিরিয়ে আনে, আপনি কি মনে করেন এটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে ফিরিয়ে এনেছে, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? তাদের সম্ভাবনা হচ্ছে এটি তাদের লাভের জন্য ব্যবহার করা হবে, এবং এটিকে চিড়িয়াখানায় ছবি হিসেবে হিসেবে রাখা হবে শুধু কিছু মানুষের বিনোদনের জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ডায়ার উড তখন প্রাকৃতিক ভাবে বিলুপ্ত হয়ে যায় কোনো মানব হস্তক্ষেপ ছাড়া। এটি 13,000 বছর আগে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ভারসাম্য রক্ষার কারণে এই ডায়ার উডটি কি প্রকৃতি থেকে বিলুপ্ত হয়ে যায়। এটি আসলে কি প্রকৃতিতে ছেড়ে দিলে কি এটি প্রকৃতিতে ঠিক? আজকের পরিবেশে ডায়ের উপর কি সত্যি কোনো স্থান আছে? এখন প্রশ্ন আসে, তাদেরকে যদি আমরা পরিবেশে ছেড়ে দিই, তাহলে তারা গ্রে উলফ এবং অন্যান্য নেকড়েদের সাথে খাবার প্রতিযোগিতা করবে। তাহলে 13,000 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আবার পুনরুত্থিত করবে, কারণ ডায়ার উড যে প্রাণীগুলোকে শিকার করতো সেগুলো পৃথিবীতে এখন আর নেই। যার ফলে ডায়ার উড আবার পরিবেশ থেকে বা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কি সত্যি আসলে ডায়ার উড? আমার মতে এর উত্তর না, কারণ এটি গ্রে উলফের একটি জিনোম সংস্করণের মাত্র জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা মাত্র। জিনোমে কয়টি জিন থাকে? এর উত্তর হচ্ছে লাখ লাখ। কিন্তু ডায়ার উলফের যে সংস্করণ ব্যবহার করা হয়েছে, যে জিনোম পরিবর্তন করা হয়েছে, তার ফুল জিনোমের একটি পুরো শরীর জিনোমের জিনোমের 0.0001% মাত্র।
যদি গ্রে উড একটি ডায়রুটে 99.5% জিনোম শেয়ার করে, তাহলে কি এটি ডায়রুট হয়ে যায়? এর উত্তর হচ্ছে না। সহজ সত্য হলো, একটি জীবকে পুনরায় বিলুপ্ত থেকে ফিরিয়ে আনতে হলে তার পুরো জিনোম সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাহলে ওই জীবটি আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসবে। এটি হচ্ছে যে একটি জিনোমের বৈশিষ্ট্য এবং একটি জীবের বৈশিষ্ট্য। এবং হাজার হাজার জিনে একই পরিবর্তন করতে হবে যদি আমরা ডায়রোটকে ফিরিয়ে আনতে চাই। ভাবুন তো, একটি মানুষের সাথে একটি শিম্পাঞ্জি 98.8% ডিএনএ মিলে, তাহলে যদি কোনোদিন কোনো বিজ্ঞানী দাবি করে 14টি জিন পরিবর্তন করে সেটি দেখতে একদম মানুষের মতো হয়, তাহলে সেটা কি মানুষ হবে? একদমই না। আমাদের প্রযুক্তি এবং অর্থ এমন প্রজাতির উপর খরচ করা উচিত যারা এখনো জীবিত কিন্তু বিলুপ্তির পথে। আমাদের ফোকাস করা উচিত আজকের পৃথিবীতে এমন একটি প্রাণীর উপরে যেটা আজকের পৃথিবীতে, আজকের ইকোসিস্টেমে এখন একটি স্থান আছে। যেমন নর্দার্ন হোয়াইট রাইনো, 1970 সালে 500-এর বেশি রাইনো এই পৃথিবীতে পাওয়া যেত। এখন মাত্র 2টি হোয়াইট রাইনো পৃথিবীতে আছে, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে এবং তাদের কোনো প্রজাতি পৃথিবীতে আর অবশিষ্ট নেই। যদি এই রাইনোগুলো পৃথিবী থেকে হারিয়ে যায়, তাহলে আমরা আবারও একটি প্রজাতিকে পৃথিবী থেকে ডায়রোটের মতো হারাবো। এখনই বিজ্ঞানীদের উচিত এবং যারা এই প্রযুক্তি নিয়ে কাজ করছে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই ডাইনো এবং এই সিস্টেমগুলোকে আপগ্রেড করা, যেগুলো পৃথিবীর ইকোসিস্টেমে এখনো জায়গা আছে। এই ভিডিও থেকে আসলে আমরা কি বুঝলাম? ডায়রোটের মতো পানি যা 13,000 বছর আগে বিলুপ্ত হয়ে গেছিল, অবশ্যই এটি ইকোসিস্টেম এবং আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আমরা আবার দেখেছি একটি, কিন্তু এটি সেম ডায়রোট না, যদিও আমি এটি ব্যাখ্যা করেছি। আপনাদের কি মনে হয় যে আসলে ডায়রোটের মতো পানিগুলো যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সেগুলো কি আদৌ এখন পৃথিবীতে দরকার আছে, নাকি আমাদের যে পানিগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোর প্রতি আমাদের ফোকাস দেওয়া উচিত? ধন্যবাদ।